নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে মোহনবাগান কিন্তু ACL-2 এর ম্যাচ খেলতে ইরানে যায়নি এবং তারা যে জিনিসটা দাবি করেছিল এবং তারা AFC-কেও যেটা জানিয়েছিল ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে, তো সেইটা নিয়ে তাদের মানে মোহনবাগান ম্যানেজমেন্টের যে আশঙ্কা সেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একদম সত্যি প্রমাণিত হলো। তো কয়েকদিন ধরে মোহনবাগানকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা হয়েছে, মোহনবাগান ভয়তে যাচ্ছে না, এই সেই হেনা তেনা। তো মোহনবাগান যে সত্যি ছিল, তারা তাদের সিদ্ধান্তে যে একদমই সঠিক ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো গতকালকে ACL-2 এর ম্যাচ চলছিল সেফাহানের সাথে ইস্তিকললের। সেই ম্যাচ চলাকালীন কিন্তু ইরানের আকাশে কিন্তু ক্ষেপণাস্ত্রও দেখা গেল, যেটা কিন্তু ইরান ইসরায়েলের উদ্দেশ্যে ছুঁড়েছে। তো এইটা নিয়ে কিন্তু একদমই মোহনবাগানের যে আশঙ্কা সেটা কিন্তু সত্যি হয়ে দাঁড়ালো। তো অবশেষে কিন্তু যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি কিন্তু ইরানে বর্তমানে দাঁড়িয়ে। তো মোহনবাগান যেহেতু তারা যায়নি ইরানে, এই নিয়ে মোহনবাগানকে প্রচুর অ্যাটাক করা হয়েছে, ভয়েতে যায়নি, নানান রকম কারণ অজুহাত অনেক রকম তুলে ধরা হয়েছে। ইরান থেকেও অনেক কিছুই তুলে ধরা হয়েছে। ট্রাক্টর এফসির একটা ফ্যান পেজ থেকেও যা তা বলা হয়েছে মোহনবাগানের নামে। এমনকি AFC-র তরফ থেকে মোহনবাগানকে হুঙ্কার অবধি দেওয়া হয়েছিল যে মোহনবাগানের কড়া শাস্তি হবে। তো এরপর কি আর কোনো শাস্তি দেওয়া উচিত মোহনবাগানকে? আমার তো পার্সোনাল ওপিনিয়ন কোনো শাস্তি দেওয়াই উচিত নয়, বরঞ্চ মোহনবাগানকে 3 পয়েন্ট দেওয়া উচিত। কারণ মোহনবাগান যে আশঙ্কা করেছিল সেটা সত্যি। আজকে যদি মোহনবাগান যেত ইরানে খেলতে, তাহলে আজকে মোহনবাগানের কি অবস্থা হতো সেটা এখন দেখবার বিষয়। তোমরা যদি দেখো বর্তমানে মানে গতকালকে যে সেপাহানের সাথে ইস্তিকললের ম্যাচ ছিল, এটা তো ইস্তিকলল হচ্ছে তাজিকিস্তানের একটি ক্লাব। তো তারা তো মানে তাদের দেশে ফিরতেই পারবে না। তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, ব্যাপারটা হচ্ছে ইরানের সমস্ত আকাশসীমা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত আকাশসীমা কিন্তু ইরানের বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কোনোভাবেই এই ইস্তিকললের প্লেয়ার স্টাফেরা তারা বাড়ি ফিরবে কি করে? তো ভয়াবহ পরিস্থিতি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ইরানে। মোহনবাগান ম্যানেজমেন্টের ডিসিশন একদমই কারেক্ট ছিল। আমি তোমাদেরকে সবসময় বলেছি, আগে প্লেয়ারদের সেফটি, বেঁচে থাকলে প্রাণ থাকলে অনেক ফুটবল খেলা হবে, বারংবার বলেছি। এবং মোহনবাগানকে প্রচুর আক্রমণ কিন্তু করা হয়েছে। তো যে সমস্ত বিজ্ঞ মানুষরা মোহনবাগান নিয়ে উল্টোপাল্টা কথা বলছিলেন, উল্টোপাল্টা জিনিস তুলে ধরছিলেন, রটাচ্ছিলেন, তো সেই বিজ্ঞ মানুষরা আশা করি সব জিনিসটা কিন্তু বুঝতে পেরেছে যে বর্তমানে কি পরিস্থিতি, মোহনবাগানের ডিসিশন ঠিক ছিল কি ঠিক ছিল না। এছাড়া বন্ধুরা, সবথেকে বড় কথা হচ্ছে একটা প্লেয়ার বলো বা কোচ বলো, যাই বলো, তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো কোনো বাবার সন্তান, তারাও কারো হাজবেন্ড, তারাও কারো বাবা। এই হচ্ছে ব্যাপার। তো তারা কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা দেশে গিয়ে খেলতে পারে এই রকম ভয়াবহ পরিস্থিতিতে? তো একদমই সেটা অনুচিত ছিল এবং মোহনবাগান তাদের ডিসিশন একদমই কিন্তু সঠিক নিয়েছিল। তো একটা উদাহরণ দিয়ে বলি, আজকে যদি কোথাও ঝামেলা হচ্ছে, তোমরা তো তোমার ফ্যামিলির লোককে কখনোই বলবে না যে যাও ওখানে ঝামেলা হচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, ওখানে গিয়ে দুঘা মার খেয়ে এসো। তো সেই রকমই মোহনবাগানের প্লেয়ারদেরও তাদের ফ্যামিলির লোকজনও নিশ্চয়ই বারণ করেছিল এই পরিস্থিতিতে না যেতে। সেই কারণেই 35 জন প্লেয়ার তারা মোহনবাগান ম্যানেজমেন্টকে একই সাথে একটা সই করা চিঠি কিন্তু দিয়েছিল, তারা যেতে রাজি ছিল না। তো মোহনবাগান তাদের দিক থেকে একদমই সঠিক। মোহনবাগানের ওপর কোনো রকম পানিশমেন্ট আসা উচিতই নয়, আর যদিও বা আসে নিশ্চয়ই মোহনবাগান এর এগেনস্টে কোনো স্টেপ নেবে। তো একদমই উচিত নয় কোনো পানিশমেন্ট আসা, যতই হুঙ্কার আসুক যাই আসুক। এবং মোহনবাগান কেন যেতে চায়নি সেটা মোহনবাগান যেটা জানিয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে উচিত মোহনবাগানকে 3 পয়েন্ট দিয়ে দেওয়া, এবং তাতে যদি AFC না দিতে চায় তাহলে যদি 1 পয়েন্ট দেয়, দুই দলকে 1 পয়েন্ট করে দিয়ে দিক যদি ম্যাচটা বাতিল করা হয়। আর যদি ম্যাচটা রিশিডিউল করা হয় তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার, অন্য জায়গায় সেটা কোনো নিউট্রাল ভেন্যুতে রিশিডিউল করা হতেই পারে। তো দেখা যাক পরবর্তীকালে কী ডিসিশন নেয় AFC, এটা এখন দেখবার বিষয়। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট সেটা বলা যায়। তো নুনো রেইস অনেকদিন আগেই মোহনবাগানে মানে এসে গেছেন, তিনি প্র্যাকটিস করছেন। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, নুনো রেইসকে কিন্তু নিয়ে ভাবনায় রেখেছেন কোচ মলিনা। মানে আগামী 5 তারিখে কিন্তু মোহনবাগানের মিনি ডার্বি রয়েছে মোহামেডানের সাথে, সেই ম্যাচের কিন্তু ভাবনায় নুনো রেইসকে রাখা হচ্ছে। আলবার্টো রড্রিগেজ, নুনো রেইস, এই দুজনকে কিন্তু রেখে পরিকল্পনা মানে ঘুঁটি সাজাচ্ছেন আর কি কোচ মলিনা। তো সেক্ষেত্রে নুনো রেইস তিনি কিন্তু রেজিস্টার নয় ISL এর জন্য, তো শোনা যাচ্ছে তাকে কিন্তু রেজিস্টার করা হতে পারে, এই রকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক তাকে যদি রেজিস্টার করা হয়
অবশ্যই আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন কোচ কে হবে, বর্তমানে তো একটা বড় প্রশ্ন। তো ব্যাপার হচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসকে তাদের হেড কোচ করতে চাইছিলেন। তো যেহেতু ইন্টারকাশি দলের হেড কোচ হিসাবে যুক্ত হয়েছেন হাবাস, যেহেতু কিন্তু ইন্টারকাশি একদমই ছাড়তে চাইছে না হাবাসকে, এবং হাবাস তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলের অফার রিজেক্ট করেছে, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।